এই জামাটা আমি বানিয়েছি কতদিন হয়ে গেছে, পরা আর হয় না। রোজই ভাবি যখনই পরবো গরম লাগবে গরম লাগবে গরম লাগবে, কারণ এটা একটুখানি একটু অন্য একটু জর্জেট টাইপের মেটেরিয়াল আছে, যদিও গরমকালে পরা যায়, কিন্তু আমি একটু কটনের জামা পরতেই ভালোবাসি গরমকালে। আর তার মধ্যে এটা ফুল স্লিভ বানিয়েছি, তো আরোই যেন গরম লাগে, তো পরা হয় না। আর এইটা যেটা আমি পরেছি এটা এত ভাইরাল ড্রেস, মানে একটা টাইমে যাকেই দেখতাম সেই এইটা পরে রয়েছে। তো এটার অনেকগুলো কালার ছিল, তো তার মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই প্যারেট গ্রিন কালারটা। তো এটা কিনেছিলাম, আনস্টিচ কিনেছিলাম, নিজেই বানিয়েছি, কিন্তু পরা হচ্ছিল না, কিন্তু এটা বানানো হয়েছিল, এত ভালো বানিয়েছিলাম এটা। তো ফাইনালি আজকে একটু শপিং করতে যাচ্ছি। আজকে একটু শপিং করতে যাচ্ছি, তো ভাবলাম এটাই পরে যাই, নতুন জামা, ভালোই লাগছে। কালকে 12ই এপ্রিল, কালকে হনুমান জয়ন্তী, সেই উদ্দেশ্য করে কিছু জিনিসপত্র আজকে আমাদেরকে কিনতে হবে, যেরকম গুড়, চানা, পুজোর কিছু সামগ্রী। কিছু জিনিস বাড়িতে অলরেডি কেনা আছে, আর কিছু জিনিস কেনা বাকি ছিল, সেগুলোই কেনাকাটা করার জন্য আজকে আমরা বেরিয়েছিলাম। বাড়ি ফেরার পথে এই রাজুদার ফুচকা খেতে আমাদের দুর্ধর্ষ লাগে। যতবারই আমরা এই বাজারের ভেতরে আসি, বেরোনোর সময় রাজুদার ফুচকা না খেয়ে আমরা কেউ বাড়িতে যাই না। এত ভালো করে ফুচকার আলুটা মাখিয়ে আলুর দমের আলু দিয়ে সত্যি দেখলেই জিভে জল চলে আসে। আর আমাদের কিকু সোনা তো ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে ওকে ওই মাখা আলু বা টক জল দিই না, পেট খারাপ হওয়ার ভয়তে, সেজন্য শুকনো ফুচকাই দিই। কিকু শুকনো ফুচকাটাও কিন্তু খুব মজা করে খায়। তবে আজকে যখন বিকালবেলা বেরোলাম, কেমন যেন একটু হুট করে ঝোড়ো হাওয়া দিল, ওই কালবৈশাখীর মতো আর কি। বৈশাখ মাস শুরু হতে চলেছে, কালবৈশাখী হবে না তা তো নয়, কিন্তু বেশ ভালোও লাগছিল জানেন তো। আজকে জর্জেটের এই কুর্তিটা পরে বেরিয়েছিলাম ঠিকই, ভেবেছিলাম খুব গরম লাগবে বোধহয়, ও মা রাস্তায় বেরিয়ে দেখলাম এত সুন্দর হাওয়া, গরম লাগার গও নেই। তারপরে এটা পরের দিনের দৃশ্য, সকাল সকাল উঠে আমি একটুখানি চা খাচ্ছিলাম। আর আমার না আজকে অনেকগুলো কাজ ছিল, সেই জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেও পড়েছিলাম। আজকের দিনটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম। সকালের সময়টায় আমার নিজস্ব কিছু কাজ ছিল, সে কাজের জন্য আমাকে আজকে বেরোতেই হতো। মধ্যবর্তী সময়তে বাড়ির সমস্ত পুজোর কাজকর্ম করব, এবং সন্ধ্যের পর যাব মন্দিরে। মন্দিরের পুজোটা এবছর আমরা একটু লেটেই দেব, কারণ প্রত্যেক বছর হনুমান জয়ন্তীতে এত বড় লাইন পড়ে যে সেই লাইনে দাঁড়ালে দিনের অর্ধেকটা সময় কেটে যায়। সেজন্য এবার ঠিক করেছি একটু লেটেই বেরোবো, খুব ঘরোয়াভাবে, সিম্পলভাবে। আর 5টা বাড়িতে যেরকমভাবে শ্রী হনুমানের পুজো হয়, আমরাও কিন্তু সেই রকমভাবেই বাবার পুজো দিয়েছিলাম। প্রথমে শ্রীরামের নামে একটা ছোট্ট হরিতকি পেতে সেটাতে পৈতে দিয়ে একটুখানি সিঁদুরের ছোঁয়া দিয়ে, তারপরে সেই একইভাবে হনুমানজিকে পেতে তার নাম করে পরিবারের সকলের মঙ্গল কামনা করে আমি কিন্তু পুজো দিয়েছিলাম। আর একটা ছোট নারকেলও পেতেছিলাম, তবে হনুমানজির কিন্তু নারকেল আর মিষ্টি পান খুব প্রিয়। আমি এবছর মিষ্টি পানটা দিতে পারিনি, তবে নারকেল পেতেছিলাম হনুমানজির নাম করে। তবে সেই নারকেল পাতার আগে কিন্তু একটু চাল ছড়িয়ে নিয়েছিলাম আর একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম। প্রসাদের মধ্যে আমি সেরকম বিশাল কিছু করিনি, গুড়, চানা আর লাড্ডু দিয়েছিলাম। তবে প্রত্যেকটা ফুল বা খাবারের সাথে তুলসী পাতাটা কিন্তু আমি অবশ্যই দিয়েছিলাম শ্রীরামের নাম। এবার বাড়ির মঙ্গল কামনা করে একটা ছোট্ট যজ্ঞের আয়োজন করেছিলাম, এটা আমরা নিজেরাই করেছিলাম, এবং যজ্ঞতে আহুতি দিয়েছিলাম ঘি, চাল, গুড় আর চানা। বাগেশ্বর বাবাকে অনুসরণ করে ওই একই নিয়মে আমি কিন্তু এই যজ্ঞ করেছিলাম। এর জন্য কোনো পুরোহিত বা পণ্ডিতের প্রয়োজন পড়েনি। চাইলে আপনারাও বাড়িতে সংসারের মঙ্গল কামনা করে এই রকম যজ্ঞ করতেই পারেন। আজকে রাত্রিবেলা যখন বেরোলাম মন্দিরে যাব করে, তখন প্রায় রাত 9টা বাজে। দেখলাম পাশের পাড়ায় দারুণ সুন্দর হনুমান জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বছর জানেন তো এখানে আমরা আসি, এবং তারপরে এখানে ভান্ডারা হয়। সেই ভান্ডারা থেকে আমরা প্রত্যেক বছর খিচুড়ি ভোগ নিয়ে যাই। কিন্তু এবছর না, যখন যাচ্ছিলাম আমরা রিক্সাতে, আমি একটু দেখলাম পুজোটা, তারপরে দেখলাম ভান্ডারা হচ্ছে, কিন্তু তারপরে মন্দিরে গিয়ে যা লাইন পড়লো রাত 9:30টার সময়, আমি বুঝতে পারলাম ফেরার পথে এবছর আর ভান্ডারা পাওয়া যাবে না। আজকে যখন মন্দিরে গেছি রাস্তা প্রায় ফাঁকা, বেশি গাড়ি একেবারেই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু খুব সুন্দর হাওয়া চলছিল, গরম একেবারেই লাগছিল না। আজকে পুজো শেষ করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল, কারণ ভেবেছিলাম যে এই এত রাত্রে হয়তো খুব একটা বেশি লাইন পড়বে না। ওমা গিয়ে পৌঁছে দেখি সে বিশাল লাইন, আর মাসি তখনও ফুল বিক্রি করে যাচ্ছে। আর এই মাসির কাছ থেকে কিন্তু আমরা প্রত্যেক মঙ্গলবার ফুল কিনি ঠাকুরের জন্য, বাকি টুকটাক ফুল লাগলে এই মাসির থেকেই নিয়ে যায়। মাসি খুব ভালো আর খুব মজার একটা মানুষ। আজকের দিনে হনুমান মন্দির এত সুন্দর করে সাজানো হয়, আমাদের গড়িয়া মোড়ের ওপরই এই মন্দির। তো প্রথমেই রাজরাজেশ্বরী মায়ের দর্শন করে নিলাম, তারপর ঢুকে গেলাম মন্দিরের ভেতর। এই মন্দিরটা না ভীষণ পবিত্র, একটা অশ্বত্থ গাছের নিচে প্রতিষ্ঠিত।
আর কিকু সোনা দেখুন হাতে ফুল নিয়ে একেবারে রেডি ঠাকুরের চরণে দেবে বলে। তো প্রচুর ভিড় ঠেলে ঠাকুরের একটু দর্শন পেলাম, তখন বাবার কাছে মনের সমস্ত কামনা রাখলাম। এবং এই হনুমান জয়ন্তীর দিন আমরা প্রত্যেক বছর শ্রীরাম নাম করে হনুমানজির জন্য একটা করে গিফট নিয়ে আসি। এর আগের বছর যে হারটা আমরা হনুমানজিকে গিফট করেছিলাম সেটা কিন্তু এখনও অবধি ঠাকুরকে পরানো রয়েছে। আর এবছর একটা নতুন হার এনেছিলাম হনুমানজিকে দেব বলে। তো সেটা ঠাকুরমশাই প্রথমে বের করে বললেন যে আমি এটা হনুমানজির চরণে দিয়ে দিচ্ছি। তো আমরা বললাম যে ঠাকুরমশাই এটা আপনি পরিয়ে দিন আজকের দিনে। তো ঠাকুরমশাই বললেন যে দেখুন আজকে যদি আমি হনুমানজিকে এটা পরাই তাহলে যখন ফুল খোলা হবে, কারণ এত এত মালা, যখন আমরা মালাগুলোকে সরিয়ে ফেলে দেবো তখন ওগুলোর মধ্যে যদি চেনটা চলে যায় তখন আমরা নিজেরাও বুঝতে পারবো না। তার থেকে ভালো হবে এটাই যে আজকে এটা আমরা ঠাকুরের লকারে রেখে দেবো, কালকে যখন ঠাকুরকে আমরা শোধন করব, পরিষ্কার করব, তখন সুন্দর করে ঠাকুরকে আমরা এই হারটা পরিয়ে দেবো। তো আমরা সেটা শুনে আরও 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 আনন্দিত হয়ে গেলাম এবং দেখলাম ঠাকুরমশাই খুব যত্ন করে ওই হারটি রেখে দিলেন। তো যাই হোক, তারপরে বাড়ি ফিরে এলাম এবং খুব বেশি লেট করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিনের সিন এটা। এবছর প্রত্যেকটা পুজো পরপর পড়েছে, সেজন্য পুরো এপ্রিল মাসটাই মনে হচ্ছে একটা ফেস্টিভ সিজন। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ভাং বানাচ্ছি। আজকে নীল ষষ্ঠী আর তার সাথে সাথে বৈশাখী ফেস্টিভ্যাল, তো প্রচুর অকেশন একটার পর একটা লেগেই আছে। আর পুজো আচ্ছার কাজ করতে আমার খুব ভালো লাগে। তো প্রথমেই দুধ নিয়েছিলাম আর দুধের মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম। তো ঘিয়ের ওপর আমি দিয়েছিলাম ভাং। তো এই ভাংটা আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই ভাংটা মা আর আমি দুজনেই শিবের মাথায় দেবো। তবে মা এখন আর মন্দিরে যায় না, মা বাড়ির শিবলিঙ্গের মাথায় দুধ ঘি ভাং ঢেলে থাকে, কিন্তু আমি মন্দিরে যাব। আর যেটা ছাড়া পুজো হবে না সেটা হচ্ছে পৈতে। তো বাকি সমস্তটা আমি করে রেখেছিলাম। এবার আপনাদেরকে একটু মেকআপ টিউটোরিয়াল দিয়ে দিই। আমি যখন সিটংয়ের ভিডিওগুলো আপলোড করেছিলাম তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে রেগুলার মেকআপ করি। তো প্রথমেই একটা প্রাইমার ইউজ করি, কিন্তু প্রাইমার ইউজ করার আগে আমি কিন্তু স্কিন প্রেপ করে রেখেছিলাম সেটাফিল ক্রিম লাগিয়ে। সেটাফিলের বেবি ক্রিমটা খুব ভালো স্কিনের জন্য, তো সেটা ইউজ করেছিলাম। তারপর সুগারের প্রাইমার ইউজ করে এখন যেটা ইউজ করছি এটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন। তো আমার স্কিনে না খুব একটা ব্লেমিশেস নেই, তো সেই জন্য আমি কালার কারেক্টার বা কনসিলার এই ধরনের কোনো জিনিস ইউজ করি না। আমি নর্মাল সিম্পল যে ফাউন্ডেশনটা সেটাই একটুখানি আন্ডার আইতে দিয়ে দিই, কারণ অনেক সময় ডার্ক সার্কেল হয়ে যায়। আর যেহেতু এখন অনেক সময় রাত জাগতে হয়, তো সেই জন্য সকালে উঠে দেখি বিশাল বড় ডার্ক সার্কেল হয়ে গেছে। তো সেই জন্য একটুখানি ফাউন্ডেশন যদি আমি আন্ডার আইতে না দিই তাহলে কেমন যেন একটু মুখটা লাগে। দেখুন এখন পুরো ফাউন্ডেশনটা লাগানোর পর চোখের তলায় বেশ কিন্তু স্কিনটা ব্রাইট লাগছে। আর তারপর ওই ফাউন্ডেশনের স্টিকের পিছনেই ব্রাশ থাকে, তো সেই জন্য এই ফাউন্ডেশন স্টিকটা আমার ইউজ করতে বেশ ভালো লাগে, কারণ একসাথে ফাউন্ডেশন আর স্টিক ব্রাশ দুটোই অ্যাভেলেবেল থাকে একটার মধ্যে 2 in 1 আর কি। তো সেটাই আর কি একটুখানি মুখে ভালো করে লাগিয়ে নিলাম। কিন্তু আমি আলাদা করে কিন্তু মুখের অন্যান্য পার্টসে কোনো রকম ফাউন্ডেশনের ইউজ করিনি। আর এখন একটু ব্লাশ লাগাচ্ছি, যেহেতু ফাউন্ডেশন লাগানোর পর আমাদের স্কিনের যে ন্যাচারাল কালারটা থাকে সেটা লস্ট হয়ে যায়। তো সেটাকে আবার করে নিয়ে আসার জন্য আমাদের কিছু পপ আপ কালার্স ইউজ করতে হয়, নয়তো স্কিনটা প্লাম্পি লাগে না। তো একটুখানি লিপস্টিক ইউজ করেছিলাম নায়কার একটা শেডটার নাম ক্লিওপ্যাট্রা। তো সেটাই একটুখানি ড্যাব ড্যাব করে দিলাম একটুখানি গালে, ওটাই ব্লাশের কাজ করলো। আর এখন যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে প্লামের আইলাইনার। এটা ভীষণ ভালো একটা ম্যাট ফিনিশ দেয়। আমি এই আইলাইনারটা পরতে ভীষণ ভালোবাসি এবং প্রত্যেকটা অকেশনেই প্রায় আমি প্লামেরই লাইনার ইউজ করি। আমি যখন সিটংয়ে গেছিলাম তখনও কিন্তু আমি এইরকমভাবেই মেকআপ করতাম। আমি কিন্তু ফুল ফেস মেকআপ কোনো দিনই করিনি। তখন প্রচুর কোয়েশ্চেন এসেছিলো আমার কাছে যে আমার মেকআপ টিউটোরিয়ালের জন্য স্কিন খুব ফ্ললেস লাগতো। আমি কিন্তু আদারওয়াইজ কিছু ইউজ করতাম না, যেভাবে আজকে দেখাচ্ছি সেরকমভাবেই আমি মেকআপ করতাম। হাইপার কার্লের মেবলিনের একটা মাস্কারা, এই মাস্কারাটা দুর্ধর্ষ। আর আমাদের যে আইল্যাশ আছে সেটাকে খুব সুন্দর করে কার্ল করে, যদিও আমার কাছে আইল্যাশ কার্লার নেই আর আমি সেটা ইউজও করি না। আমার মনে হয় অনেক চোখের ওপর ব্যথা লাগবে বা কিছু, কারণ আমি খুব একটা মেকআপ করতে সবসময় ইচ্ছুক থাকি না, সিম্পলি ভালোবাসি, কিন্তু কখনো কখনো কোনো অকেশনে করি আর কি। আর এখন দেখুন আমি একটা হিমালয়ের বেবি পাউডার ইউজ করছি, যেটা নাকি আমি কিকুকে ইউজ করি। সেই পাউডারটা দিয়েই আমি এখন কিন্তু চোখের তলায় যে মেকআপটা করলাম, যে ফাউন্ডেশনটা লাগালাম আর গালে যে ব্লাশের মতো করে যেই নাইকের লিপস্টিকটা লাগালাম আমি ব্লাশ হিসাবে, তো সেটাকে সেট করার জন্য এখন পাউডার
দিচ্ছি, নয়তো কিন্তু এই যে চোখের তলায় বা টি জোনে, নাকের পাশে যেই আমাদের স্কিনের যে রিঙ্কলসগুলো থাকে ওখানে কিন্তু ফাউন্ডেশনগুলো দেখা যায়, পরে ওই ফাইন লাইন্স হয়ে যায়। এমনটা করে পাউডার লাগালে কিন্তু খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। আর এখন যেটা আমি ইউজ করছি এটা একটা লিপস্টিক ফ্রম কে বিউটি ইন দ্য শেড অনার। এই লিপস্টিকটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আমি নিউড লিপস্টিক ইউজ করতে খুব ভালোবাসি, আর ডে টাইমের জন্য তো নিউড লিপস্টিক খুব খুব প্রেফারেবল। তো সেই লিপস্টিকটা ইউজ করছি। এই লিপস্টিকটা অলরেডি আমার শেষ হতে চায়। আমি প্রত্যেক দিন এই লিপস্টিক ইউজ করি, যখনই আমি কোথাও যাই, কাজে বসি, সব জায়গাতে কিন্তু এই লিপস্টিকটা আমার খুব 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 ডে টু ডে বেসিসে হেল্প করে। তো এটার শেডটা এত সুন্দর যে যে কোনো ড্রেসের সাথে, যে কোনো টাইমে, যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই লিপস্টিকটা ইউজ করা যেতে পারে। আপনারা যদি কে বিউটি না ইউজ করে থাকেন অবশ্যই ইউজ করবেন, ভীষণ লাইট ওয়েট হয় এটা লিপসের ওপর। আমার মেকআপ একেবারে শেষ। এবার আমি চুলটা খুলে একটুখানি স্টাইলিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো একেবারেই মনে হচ্ছে না কিন্তু যে আমি মেকআপ করিনি বা একদম নো মেকআপ লুক করেছি। আর স্কিন ভীষণ ফ্ললেস লাগে এইরকমভাবে মেকআপ করলে। যদি আপনাদের স্কিনে সেই ধরনের ব্লেমিশেস বা পিগমেন্টেশন না থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি এইরকমভাবে মেকআপ করতে পারেন। আজকে আমি নীলষষ্ঠীতে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব, তো সেক্ষেত্রে আমার আজকে মেকআপ না করলেও চলতো, যেহেতু আপনাদের তরফ থেকে আমি প্রচুর মেকআপের জন্য রিকোয়েস্ট পেয়েছি। সেই জন্য ভাবলাম টুডে ইজ দ্য বেস্ট ডে, একটুখানি মেকআপও করে নিই আর আপনাদের সাথে শেয়ারও করে ফেলি। আমার এই সিম্পল মেকআপ টিউটোরিয়ালটা কেরম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এরপর আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছিলাম পুজোর ডালি হাতে নিয়ে। আমি একটু বলে রাখি যে আমার হাজব্যান্ড যেহেতু পাঞ্জাবি, সেই জন্য আমার ইনলজের ফ্যামিলিতে কিন্তু নীলষষ্ঠী রাখার কোনো রকম নিয়ম নেই। সেখানে কিন্তু সন্তানের জন্য যে নিয়মটা করা হয় সেটা হচ্ছে চাকরিকে ব্রত। কিন্তু আমি করবা চৌথ করে থাকলেও চাকরিকে ব্রত কিন্তু দুদিনের হয়। তো দুদিন উপোস রাখা আমার পক্ষে পসিবল হয় না। তো সেই জন্য আমার শাশুড়ি মা বলেছিলেন আমার ছেলে হওয়ার পরে যে যদি আমি ব্রত শুরু করি তাহলে আমাকে 6 বছর করতেই হবে, তার আগে আমি কোনোভাবেই বন্ধ করতে পারবো না। সেটাই হয় করবা চৌথের ক্ষেত্রেও। কিন্তু করবা চৌথ করাটা তাও অনেকটা ইজি, কিন্তু চাকরিকা ব্রত করাটা অনেকটা টাফ। সেজন্য সন্তান কামনার জন্য আমি নীলষষ্ঠী রেখে থাকি। নীলষষ্ঠী চাকরিকা ব্রতের থেকে তুলনামূলকভাবে অনেকটা ইজি, আর পুরো দিন উপবাসও করতে হয় না, কারণ আমি খুব একটা বেশি ফাস্টিং করতে পারি না। তো আমি চলে গেছিলাম শিব মন্দিরে। এই শিবালয়টা আমাদের বাড়ির একেবারে কাছে। প্রত্যেক বছরই এই শিবালয়তেই আমরা আসতাম। যখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন, আমার ঠাকুমা, আমার মা, কাকিমারা সকলে আসতো। আমিও ছোটোবেলায় মায়ের হাত ধরে ধরে আসতাম মন্দিরে, শিবের মাথায় জল ঢালতাম, দেখতাম মায়েরা কিভাবে পুজো দিচ্ছে। আর আজকে আমি আমার নিজের ছেলের জন্য আসি পুজো দিতে, খুব ভালো লাগে। মা আসে না, কারণ মা ঘরের ঠাকুরকেই পুজো দেয়। আমি ঠাকুরের কে 3টে ফল নিবেদন করেছিলাম। একটা দিয়েছিলাম বেল, একটা মোসাম্বি লেবু, আর তার সাথে একটা কলা। যে কোনো ফল অর্পণ করা যেতে পারে, কিন্তু বেলটা মাস্ট, এটাই আমি জানি বা এটাই আমাকে মা বলেছিল। তো আমি সেই জন্য সেইভাবেই দিই। আর অল্প একটু মিষ্টি ঠাকুরের নাম করে দিয়েছিলাম, একটা পৈতে দিয়েও ঠাকুরকে সাজিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটা আকন্দের মালা আর একটা ধুদ্র ফুল দিয়েছিলাম। এগুলো মাস্ট। শিব ঠাকুরকে পুজো দিতে গেলে কিছু জিনিসের প্রয়োজন পড়ে। যদিও ভোলে বাবা সব কিছুতেই সন্তুষ্ট, অল্প কিছুতেই সন্তুষ্ট, কিন্তু তা সত্ত্বেও কিছু জিনিস যেগুলো ভোলে বাবার পছন্দ, এই একটা দিন আসা হয় শিবালয়তে, তো শিব ঠাকুরের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করেছিলাম। এবং তারপর প্রথমে গণেশজিকে এবং তারপর শিব ঠাকুরের মেয়েকে দুধ দেওয়ার পর শিবের মাথায় আমি দুধটা ঢাললাম। এবং এই টাইমটাতে খুব ভালো লাগছিল। অনেক দিন পর শিব মন্দিরে এসে শিবের মাথায় দুধ জল ঢালতে পেরে নিজেকে খুব খুব আনন্দিত মনে হচ্ছিল। অনেক দিন পর মন্দিরে এলাম। এই মন্দিরে আমার বছরে একবারই আসা হয়, সেটা হচ্ছে নীলষষ্ঠীতে। এই মন্দিরে শিবের থেকে আসা চরণামৃত একটুখানি নিয়ে নিলাম। এটা আমি বাড়িতে গিয়ে প্রসাদ হিসেবে নিজেও খাবো এবং সকলকে দেব। তো তারপর ধূপ, মোম, ধূপকাঠি সমস্ত কিছু জ্বালালাম। এবং আমি না বাড়িতে খুব একটা ধূপকাঠি জ্বালাই না, কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে ধূপ জ্বালানোর নিয়ম আছে, কিন্তু ধূপ কাঠি যেটা বাঁশ দিয়ে তৈরি হয় যে কাঠিগুলো, সেগুলো জ্বালাবার কিন্তু নিয়ম নেই। যদিও এখনকার দিনে আমরা সবাই কাঠিই দেখাই, কিন্তু হিসেব মতো কিন্তু ভেষজ যে ধূপগুলো হয় সেই ধূপই কিন্তু অরিজিনালি ভগবানকে অর্পণ করা হয়। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব কাঠি না জ্বালানোর, কিন্তু আজকের দিনে নিয়ে এসছি, যেহেতু মাকেও দেখতাম ধূপকাঠি দিত, সেজন্য আমিও তার অন্যথা করিনি। এরপর ভগবানকে একটু ধূপ দীপ এগুলো দেখিয়ে একটা মোমবাতি জ্বালিয়েছিলাম। বলে নাকি নীলষষ্ঠীতে যার যত কটা সন্তান তার নাম করে তত কটা মোমবাতি জ্বালাতে হয়। তো আমার যেহেতু একটাই ছেলে, সেই জন্য আমি একটাই মোমবাতি জ্বালিয়েছিলাম। যার যটা বাচ্চা সে
তত কটা মোমবাতি জ্বালায়, এরকমই নাকি নিয়ম আছে। এবং এই নিয়ম অনুসারেই নাকি শিব ঠাকুরকে আজকের দিনে পুজো করতে হয়। তো আমি ওই জন্য একটাই জ্বালিয়েছিলাম, মা আমাকে বলেছিল একটাই মোমবাতি জ্বালাবি, তো আমি সেই রকমই করেছিলাম আজকে। এরপর ঠাকুরের কাছ থেকে প্রসাদ হিসেবে কয়েকটা ফল নিয়ে এসেছিলাম। তারপর বাড়িতে এসে আমি খাবার বাড়তে শুরু করেছিলাম। আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম, এবং প্রত্যেকবার নীলষষ্ঠীতে সমস্ত খাবার দাবার আমি রান্না করি। নিরামিষ খাবার দাবার হয় লুচি আর নিরামিষ আলুর দম, সাথে থাকে মিষ্টি। আমি প্রত্যেক বছরই এই মেনুটাই করি, সবার জন্যই করি। আমি, ইন্দার, মা, আমরা সকলেই একই খাবার খাই, তবে দুবেলায় কিন্তু একই খাবার হয়। তো এবছরও লুচি করেছিলাম, লুচিগুলো ভারী মিষ্টি হয়েছিল। এবছর লুচি করার সময় আমি একটুখানি চিনিও অ্যাড করেছিলাম, যার কারণে লুচির স্বাদটা খুব ভালো এসেছিল। তো তার সাথে করেছিলাম নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দমটা খুব সিম্পলভাবে করেছিলাম। আদা বাটা, জিরে, তার সাথে একটুখানি টমেটো কুচি করে, আর সমস্ত মশলা আমি খুব সিম্পল মশলা ইউজ করি, যেগুলো হচ্ছে নুন, হলুদ আর জিরে আর ধনে। আমি আদারওয়াইজ কোনো মশলা ব্যবহার করি না। আর তার সাথে ধনে পাতা আর একটু কড়াইশুঁটি অ্যাড করেছিলাম। এখন যদিও কড়াইশুঁটির সিজন নয়, আর কড়াইশুঁটির দাম এখন প্রায় আকাশ ছুঁই করছে, কিন্তু যখন কড়াইশুঁটির সিজন থাকে তখন আমরা কড়াইশুঁটি কিনে প্রায় কিলো 5 কড়াইশুঁটি আমরা স্টোর করি ডিপ ফ্রিজে, এবং সেই কড়াইশুঁটি দিয়ে কিন্তু আমাদের সারাটা বছর অল্প অল্প করে আমরা ইউজ করে খেতে পারি, প্রত্যেকটা ডিশ বানাতে পারি, এবং তার মধ্যে কিছুটা পরিমাণ কড়াইশুঁটি ব্যবহারও করতে পারি। তার সাথে ছিল একটু মাখা সন্দেশ। তবে এই টিপসটা আপনাদেরও জন্য, যারা কড়াইশুঁটি খেতে ভালোবাসেন তারা কিন্তু সিজনে কড়াইশুঁটি স্টোর করে রাখতে পারেন। এবং স্টোর করার জন্য নানান রকমের স্টোর ব্যাগ পাওয়া যায়, এগুলো মিশো বা অ্যামাজন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন, এবং সেই ব্যাগ ভর্তি করে ডিপ ফ্রিজের মধ্যে এরকম কড়াইশুঁটি আপনারা স্টোর করে রাখতে পারেন, যেটা সারা বছর আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এটা ইউটিউব থেকেই দেখে শিখেছিলাম, এবং তারপরে এটা আমার প্রত্যেক বছরকার নিয়ম হয়ে গেছে এখন সিজনে কড়াইশুঁটি স্টোর করা। তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিকু ঘুম থেকে উঠলো, আর আমাদের গাড়ি চলে এসেছিল। আমরা বেরোচ্ছিলাম এখন গুরুদুয়ারাতে, যেহেতু আজকে বেসাখি হচ্ছে পাঞ্জাবি নিউ ইয়ার স্টার্টিং হয়। যেরকম 15ই এপ্রিল আমাদের বাংলার নববর্ষ, সেরকম 13ই এপ্রিল হচ্ছে আমাদের বেসাখি। তো বেসাখিতে আমরা ইউজুয়ালি পাঞ্জাবে থাকলে গুরুদুয়ারাতে যাই, সেখানে মাথা টিকি আর তার সাথে সাথে কিছু ফল মিষ্টি এগুলো আমরা নিয়ে যাই গুরুদুয়ারাতে। তো এবারও তাই করেছিলাম। প্রত্যেক বছর বেসাখি আর গুরু নানকস বার্থডেতে আমরা গুরুদুয়ারায় যাওয়ার চেষ্টা করি, এবছরও তার অন্যথা হয়নি। তো প্রথমে গিয়ে ওখানে মাথা টেকে আর কাড়া প্রসাদ নিয়েছিলাম। অ্যাকচুয়ালি গুরুদুয়ারাতে খুব একটা বেশি পরিমাণ ভিডিও করতে দেয় না, আর ফটো তো একেবারেই তুলতে দেয় না, এগুলো নিয়মের আগেনস্টে। যদিও গোল্ডেন টেম্পলে যখন আমরা যাই তো সেখানে প্রচুর ছবি তোলা হয়, কিন্তু সেটাও প্রচুর রেস্ট্রিকশনের মধ্যে থাকে এবং ওনারা চেক করে। তো সেই জন্য আমি খুব একটা সাহস করে আমাদের ভিডিও বানাতে পারিনি। बैसाखीते और गुरु नानक्स बार्থডেতে কিন্তু এখানে লঙ্গারও হয়। তো আমরা প্রত্যেক বছর এই দুটো দিন এখানে লঙ্গার খাই। তো আজকেও খেয়েছিলাম। তো সেজন্য আজকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে একটু লেটও হয়ে গেছিল। তবে আপনারা সকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কিরম লাগছে আমাদের ব্লগ। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।